যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের ঘটনার পর অন্তত 25,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করে নজিরবিহীন নিরাপত্তা এবং জরুরি অবস্থার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক আয়োজন, যেখানে যে আয়োজনে উপস্থিত নেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটিও যুক্তরাষ্ট্রের অন্তত 150 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অভিষেকের দিনই জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, 7টি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অভিবাসন নীতিতে পরিবর্তন সহ অন্তত 12টির মতো নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। কেমন হতে যাচ্ছে বাইডেনের এই যাত্রা যুক্তরাষ্ট্র এবং পুরো বিশ্বের জন্য, সেই আলোচনায় রাজকাহনে আজকে আছি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, এবং আছেন যুক্তরাষ্ট্র ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে, যেটি শিরোনাম রেখেছি ট্রাম্পের শেষ, বাইডেনের শুরু। কোন পথে যুক্তরাষ্ট্র? আলোচনায় যেতে চাই আমি ডক্টর আলী রিয়াজ। এই আলোচনাটা শুরুতে এটাই জানতে চাই যে কিভাবে দেখছেন অভিষেক আয়োজন যেভাবে চলছে, অনেকগুলো নজিরবিহীন বিষয়ের মধ্যে। একে তো মহামারীর মধ্যে চলছে, তার উপরে আমরা দেখছি নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, সেখানে জরুরি অবস্থা চলছে, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে উপস্থিত নেই, যেটি একটা নজির, বিদায়ী প্রেসিডেন্ট থাকবেন। এত কিছুর মধ্যে অভিষেক আয়োজন হচ্ছে, কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? গত 4 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে এত বেশি নজিরবিহীন ঘটনা ঘটেছে যে নজিরবিহীনই এখন আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়। দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এরকম অনেকগুলো বিশেষণ আমি ব্যবহার করতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত বিষয়ই আমাদের কাছে স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুপস্থিতি এই অনুষ্ঠানে আলোচিত কিন্তু অপ্রত্যাশিত নয়। ফলে যে এই অভিযোগের মধ্যে দিয়ে বাইডেন প্রশাসনের যে নতুন যাত্রা শুরু হচ্ছে, তার দুটো দিক আছে আসলে। একটা দিক হচ্ছে প্রত্যাশার দিক, স্বস্তির দিক, আর একটা দিক হচ্ছে উদ্বেগের দিক। উদ্বেগের দিকটা হচ্ছে এই জায়গায় যে আমরা যা গত 6ই জানুয়ারি দেখতে পেয়েছি সেটা শেষ নয়, এবং 6ই জানুয়ারি হঠাৎ করে তৈরি হয়নি। এবং তারপরে রিপাবলিকান দলের যে নেতৃত্ব, তাদের যে ভূমিকা, সেটাও কিন্তু খুব ইতিবাচক এখন পর্যন্ত মনে হচ্ছে না। যদিও মিচ ম্যাককনেল গতকাল বলেছেন যে আসলে প্রেসিডেন্ট এই সহিংসতার উস্কানি দিয়েছেন, কিন্তু সেটা তো কেবল 6 তারিখে হয়নি, নির্বাচনের পরেই হয়েছে। কিংবা আরো বলতে পারেন গত গ্রীষ্মকাল থেকে নির্বাচনের বৈধতা বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন তৎকালীন প্রেসিডেন্ট, এখন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় নেতারা। মিচ ম্যাককনেল যদিও এখন আর দায়িত্ব নিচ্ছে না, কিন্তু যে মিথ্যাচারের ফল, এই সহিংসতা, তাতে তারও তো অবদান আছে। ফলে এই জায়গায় থেকে প্রশ্নটা থেকে যাচ্ছে যে রিপাবলিকান দল এবং তার দলের নেতৃত্ব কি ধরনের ভূমিকা নেবে। যারা সহিংসতায় যুক্ত হয়ে পড়েছিলেন তাদের বিচারের কি ব্যবস্থা করা হবে। মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প যিনি দায়িত্ব, যার উস্কানির জন্য হয়েছে, তিনি কি বিচারের মুখোমুখি হবেন? এই প্রশ্নগুলি থেকে যাচ্ছে। এগুলি উদ্বেগের জায়গা, আশঙ্কার জায়গা। স্বস্তির জায়গাটা কোথায়? স্বস্তির জায়গাটা হচ্ছে গত 4 বছরের পৃষ্ঠটা উল্টানো গেছে, অর্থাৎ নতুন করে শুরু করা যাবে। যুক্তরাষ্ট্রের সামনে বড় বড় কতগুলি চ্যালেঞ্জ আছে। বাইডেন প্রশাসনের জন্য আমি মনে করি অন্তত 4টা চ্যালেঞ্জ খুব সুস্পষ্ট। এর মধ্যে একটা একেবারে এখনকার চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস মোকাবেলা। ইতিমধ্যে টিকা বিতরণ শুরু হয়েছে, কিন্তু বিতরণের ক্ষেত্রে বড় রকমের সমস্যা দেখা দিয়েছে। তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে স্টেট গুলো যথেষ্ট পরিমাণে অর্থ নেই যে তারা এগুলো বিতরণ করতে পারবে। যে পরিমাণ টিকা থাকবে বলে বলা হয়েছিল রিজার্ভে, সেই পরিমাণ রিজার্ভে নেই বলেও বলা হচ্ছে। তাহলে এগুলো সংগ্রহ করা, বিতরণ করা, সেটা হচ্ছে প্রথম কাজ, একেবারে ইমিডিয়েট। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে যে আপনার দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনীতির পুনরুদ্ধার করা। ইতিমধ্যেই বাইডেনের পক্ষ থেকে 1.9 ট্রিলিয়নের একটা বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেট মানে হচ্ছে একটা রেস্কিউ প্ল্যান, স্টিমুলাস প্ল্যান। এইটা সেনেটে পাস করতে হবে, হাউসে পাস করতে হবে। সেটা হচ্ছে তার দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ, যেটার কথা আমরা বারবার বলছি, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বিভক্ত। যুক্তরাষ্ট্র আগেও বিভক্ত ছিল, কিন্তু যে সহিংসতা আমরা দেখতে পেয়েছি, যে উগ্র শ্রেষ্ঠত্ববাদ আমরা দেখতে পেয়েছি, যেটাকে কেউ কেউ ট্রাম্পিজম বলছেন, সেই ট্রাম্পিজম আমরা দেখতে পেয়েছি। এবং মিস্টার ট্রাম্প যে ভূমিকা পালন করছেন, শেষ মুহূর্তে তিনি বলে গেছেন যে তিনি ফিরে আসবেন। ইতিমধ্যে আমি বিশেষ করে উল্লেখ করতে চাই যে গতকাল মধ্যরাত্রে বা আজকে আমাদের এখানে সকালের দিকে ট্রাম্পের পক্ষ থেকে যেসব আপনার পার্ডন সাইন করা হয়েছে, তার মধ্যে স্টিভ ব্যানন আছেন। স্টিভ ব্যানন হচ্ছেন আসলে উগ্রপন্থীদের আসলে উস্কানি দেওয়ার একটা বড় উপাদান। মিস্টার ট্রাম্প তাকে
আগের থেকে পার্ডন দিয়ে যে ব্যবস্থা করলেন, ভবিষ্যতে তিনি হয়তো নতুন কোনোভাবে তার সঙ্গে একত্রে কাজ করবেন। গত কয়েক মাস ধরে মিস্টার ব্যানন যেটা করেছেন সেটা হচ্ছে নির্বাচনের প্রশ্নবিদ্ধ করেছেন। তাহলে এই প্রশ্ন, তৃতীয় প্রশ্নটা থেকে যাচ্ছে। আর চতুর্থ চ্যালেঞ্জটা হচ্ছে আন্তর্জাতিক চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র তার নিজের গণতন্ত্র আসলে সুরক্ষিত করার ক্ষেত্রে যে বড় ধরনের ফ্রেজিলিটি আমরা দেখতে পেলাম, যে বড় ধরনের চ্যালেঞ্জ দেখতে পেলাম, সেটাকে মাথায় রেখে, সেটাকে বিবেচনায় রেখে বৈশ্বিকভাবে সে কি ভূমিকা পালন করতে পারবে, তার বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে কিনা, তার তার যে সমস্ত কথিত শত্রু তৈরি করা হয়েছে সেগুলো কিভাবে তিনি মোকাবেলা করবেন, এই চারটা চ্যালেঞ্জ। ফলে এই জায়গায় স্বস্তি অস্বস্তি সবই আছে, সম্ভাবনা আছে। সে কারণেই খানিকটা স্বস্তিদায়ক, খানিকটা উদ্বেগের বিষয়। অনেক ধন্যবাদ ডক্টর আলী রিয়াজ। আমরা নিশ্চয়ই আপনি যে চ্যালেঞ্জ গুলোর কথা বলছেন সেগুলো মোকাবেলা করে কিভাবে, মানে মোকাবেলা আদৌ করতে পারবেন কিনা বাইডেন, সেই বিষয়েও আলোচনায় আসবো। আমি জনাব আবুল হাসান চৌধুরী, আপনার কাছেও শুরুতে এটি একটু জেনে নেই, যে প্রশ্নটি ডক্টর আলী রিয়াজের কাছেও করছিলাম, যে অভিষেক আয়োজনকে কিভাবে দেখছেন, ট্রাম্পের প্রস্থান, বাইডেনের আগমন, এবং যেটি ডক্টর রিয়াজ বলছিলেন যে যাবার সময় ট্রাম্প বলে গেলেন আবার ফিরে আসবো, আর বাইডেন তো এলেন, সেখানে ট্রাম্পের উপস্থিত নেই, এই যে পুরো বিষয়টা কিরকম ভাবে দেখছেন, ট্রাম্পের প্রস্থান, বাইডেনের আগমন? প্রথমত ঘটনা প্রবাহ তো বলা যাবে না, ঘটনার ঘূর্ণিঝড়ে আক্রান্ত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এর ধাক্কা সমস্ত পৃথিবীতেই লেগেছে। ট্রাম্প যে কথাটা বলেছেন যে তিনি আবার ফিরে আসবেন, তিনি তো ফিরে আসবেন না, তিনি তো আছেনই। মার্কিন যুক্তরাষ্ট্রে একেবারে মোটা দাগে বলা যায় দুইটা দল, একটা রিপাবলিকান পার্টি আর একটা ডেমোক্রেটিক পার্টি, তাছাড়া অন্যান্য দল আছে, দু একবার তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু ট্রাম্পিজম যেভাবে একসময়, এখানে আলী রিয়াজ ভাই আছেন, অধ্যাপক, উনি এই ব্যাপারে অনেক বেশি জানবেন, শামশের ভাই আছেন, ম্যাকার্থিজম একবার মার্কিন যুক্তরাষ্ট্রে একটা কালো ছায়া অন্ধকারের মতো নেমে এসেছিল। ট্রাম্পের মাধ্যমে আমরা দেখলাম যে সেটা চলে যায় নাই, বিদীর্ণ হয় নাই, সেই অন্ধকার ছায়া এখনো আছে, সেটা ট্রাম্প সেটাকে উস্কে দিয়ে তুলে এনেছেন। সো ফিজিক্যালি তিনি শারীরিকভাবে আসবেন কি আসবেন না সেটা বড় কথা নয়। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, আশা করি বাইডেন এটা খুব গভীর ভাবে উপলব্ধি করেন, যে ট্রাম্পিজমের যে নোংরা, যে কুৎসিত, যে ধিক্কারপূর্ণ দিক, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনাইটেড না, ডিভাইডেড স্টেটস, একেবারেই চামড়ার রঙের ভিত্তিতে নির্ধারিত হচ্ছে কিভাবে মানুষের সাথে মানুষ ব্যবহার করবে। একটু আগে শামশের ভাই ছিলেন, আমি আরেকটা চ্যানেলে বলেছি যে আমার বিশ্বাস যে ওই ক্যাপিটাল যখন আক্রান্ত হয়, সেখানে যদি 80-90% আপনার কৃষ্ণ বর্ণের লোকেরা থাকতো, তাহলে হতাহতের সংখ্যা অনেক হতো। তার মানে এই না যে আমি হতাহতকে প্রশ্রয় দিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে যাদের আইন শৃঙ্খলা রাখার দায়িত্ব ছিল তারা ব্যর্থ হয়েছেন। আশা করব যে 30%ও যদি, যে কথা বলা হচ্ছে যে তদন্ত করে দেখা হবে যে তারা কারা এর পিছনে আছে, কেন গাফলতি হলো, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্ধার পায়। তারপরেও শেষ কথা, হ্যাঁ, 3টা প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে, একটা হচ্ছে রাষ্ট্রপতি, এক্সিকিউটিভ, লেজিসলেচার এন্ড দ্য জুডিশিয়ারি। সেই এক্সিকিউটিভকে নিম্ন থেকেও নিম্ন স্থানে ট্রাম্প নিয়ে গেছেন। এখন বাইডেনের সামনে অনেক চ্যালেঞ্জ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার নিজের দেশের ভিতরেই তার অনেক বেশি আপনার দৃষ্টি দিতে হবে। আমরা যে মুহূর্তে কথা বলছি, প্রায় 4 লাখ লোক তাদের প্রাণহানি হয়েছে কোভিড এর কারণে, আক্রান্ত, নিপীড়িত মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দিকে তার দেখতে হবে। একই সাথে অনেকগুলো বিষয় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে আইসোলেশনের দিকে, আইসোলেশনিজমের দিকে ট্রাম্প গিয়েছিলেন, আমি মনে করি না বাইডেনের মূল চিন্তাধারা সেই দিকে থাকবে। কিন্তু ঘটনা প্রবাহের ধারাবাহিকতা এমনই বেদনাদায়ক যে কিছুটা তার অন্তর্মুখী হতে হবে, কারণ এখন সবচেয়ে বড় চিন্তা তার নিজের দেশকে নিয়ে, নিজের দেশকে কিভাবে আবার সংগঠিত করবে। কিন্তু এই নিজের দেশের ভিতরে অনেক কিছু চলে আসে নেটো, আসে জলবায়ু, আসে চীনের সাথে সম্পর্ক। হাউ উইল দে ট্যাকল ইট? আজকে যে সমস্ত কথাবার্তা, যে চিন্তা ভাবনাটা বোধহয় ট্রাম্পের সাথে এই শব্দটাই উচ্চারণ করা উচিত নয়। ট্রাম্পের হচ্ছে খামখেয়ালি হুজুম। যাই হোক, এই দেশের একজন নাগরিক হিসাবে আমি আশা করব যে আমাদের যে বিরাট সমস্যা, রোহিঙ্গা সমস্যা, যেটা একটা অত্যন্ত উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে ট্রাম্পের ইতিবাচক, সেই অ্যাডমিনিস্ট্রেশন ইতিবাচক
একটা ভূমিকা ছিল, সেইটা শুধু অব্যাহত থাকবে না, গভীরভাবে এটা উপলব্ধি করা হবে যে এই সমস্যা শুধু আমাদের নয়, এটা দক্ষিণ এশিয়ার, এটা পৃথিবীর সমস্যা। এবং সাথে সাথে এই সুযোগে এইখানে একটু বলে রাখবো যে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন আসলেই এএফএলসিআই এর একটা ভূমিকা থাকে, এবং আমাদের যে দ্বিতীয় বৃহত্তম আপনার রপ্তানি শিল্প, পোশাক শিল্প, সেটা কিছুটা আঘাত প্রাপ্ত হয় একেবারে অযৌক্তিক এবং অনৈতিক কারণে। এটা নিয়ে আমরা অনেকদিন ডিপ্লোমেসি করছি, সেইখানে আমাদের একটা আরো বলিষ্ঠ ডিপ্লোমেসি করতে হবে। বাইডেন যিনি ভাইস প্রেসিডেন্ট যখন ছিলেন তখন কিছু কিছু দৃষ্টান্ত দেখেছি যে তিনি কিন্তু একটা নীতিগত অবস্থান নেন, তিনি সবসময় প্রেসিডেন্ট ওবামার সাথে এগ্রি করেন নাই, যেমন লিবিয়ার ব্যাপারে তার একটা ভিন্ন মত ছিল। যাও, এই সমস্ত কিছু নিয়ে অবশ্যই এটা একটা আমরা আশা করতেই পারি, কিন্তু নিষ্ঠুর নির্মম বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে সে যেই প্রেসিডেন্ট হন না কেন, এই আবর্জনা সরাতে কিছুটা দিন যাবে। জি, অনেক ধন্যবাদ জনাব আবুল হাসান চৌধুরী। আবারও আসবো আপনার কাছে। জনাব শমসের মবিন চৌধুরী, আপনার কাছ থেকেও তো নিশ্চয়ই সেই পর্যালোচনাটার জায়গায় জানতে চাই যে কিভাবে আপনি মূল্যায়ন করছেন এই অভিষেক আয়োজন, সাথে সাথে যেই নিরাপত্তা ঝুঁকি থেকে সেই ক্যাপিটাল হিলের আক্রমণের বা তাণ্ডবের ঘটনাটা বারবার সবাই বলছেন, সেই নিরাপত্তা ঝুঁকি থেকেই তো এত নিরাপত্তা আয়োজন, 25,000-এরও বেশি ন্যাশনাল গার্ড মোতায়েন। এই ঝুঁকিটি কি শেষ হয়ে যাচ্ছে? এফবিআইও বলেছে, একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে নিরাপত্তার হুমকির। সেটি কি আজকের আয়োজনের পরে শেষ হয়ে যাবে, নাকি এই ঝুঁকিটি আরো সামনের দিকে চলতে থাকবে বলে মনে করেন জনাব শমসের মবিন চৌধুরী? ধন্যবাদ। আপনি অনেক নজিরবিহীন ঘটনার কথা আজকে উল্লেখ করলেন এবং নিঃসন্দেহে অনেক কিছু নজিরবিহীন ঘটনা ঘটেছে। নেতিবাচক নজিরবিহীন ঘটনার কথা আপনি মূলত উল্লেখ করলেন। ইতিবাচক ভাবে যদি দেখি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে আজকে প্রথম একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। হ্যাঁ, এতে রাজনৈতিক ভাবে যুক্তরাষ্ট্র নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে, কারণ মহিলা সরকার প্রধান নির্বাচিত এশিয়াতে 1959 সালে শ্রীলঙ্কার শ্রীমাভো বান্দরনায়কে হয়েছে, এবং বাংলাদেশেও একাধিকবার ঘটেছে, পাকিস্তানে ঘটেছে, এশিয়ার ইউরোপে অনেক সেই দৃষ্টান্ত রয়েছে। আপনি যে প্রশ্নটা করছেন যে এই যে ঝুঁকির কথা বলছেন, এই ঝুঁকি নিঃসন্দেহে যেহেতু ঘটনাটা ঘটে গেছে মাত্র 2 সপ্তাহ আগে, সেই ঝুঁকি এখনো যে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এটা বলা ঠিক হবে না। এটা যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন নিয়ে যারা কাজ করেন মার্কিন প্রশাসনে, তারা এটা দেখবেন। আইনি পদ্ধতির মাধ্যমে এটা হয়তো মোকাবেলা করা হবে একদিকে। রাজনৈতিক ভাবে এবং আইনি কথা বলতে গেলে যে ট্রাম্পের কিন্তু দ্বিতীয় অভিশংসন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। নতুন সেনেট এটা নিয়ে আলোচনা করবেন, এটা বিচার হবে নতুন সেনেটে। সেখানে যদি উনি অভিশংসন মানে ওনাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে কিন্তু উনি আর প্রেসিডেন্ট কেন কোনো নির্বাচিত পদেই উনি প্রার্থী হতে পারবেন না। তার সাথে সাথে হয়তো ট্রাম্প বাদ বা ট্রাম্পের যে উগ্র মনোবাদের যে আদর্শ বলবো না, যে মতবাদ, সেটার হয়তো অনেকটা অবক্ষয় হবে, সেটা অনেকটা দুর্বল হয়ে যেতে পারে। আরেকটা কারণে দুর্বল হতে পারে, রিপাবলিকান পার্টি নিজের একটা আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণের সময় এসছে। তারা গত 4 বছর, আলী রিয়াজ খুব সুন্দর করে বললেন, শুধু ট্রাম্পকে তো এখানে দোষী করলে হবে না, এখানে সহ দোষী বা কো কনস্পিরেটর তো অনেক। এই মার্ক ম্যাককনেল বলেন, টেড ক্রুজ বলেন, এরা সকলেই তো, এমনকি মাইক পেন্সও তো 4 বছর নীরব ছিলেন, এখন উনি সরব হয়েছেন শেষ মুহূর্তে এসে খানিকটা, কিন্তু এরা সকলেই তো অভিযুক্ত। এখন এরা কিন্তু আবার আগামীতে 4 বছর পরে তারাও কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার উচ্ছ্বাসা তাদের থাকবে। সেই কারণে তারাই হয়তো দেখতে চাবেন যে ট্রাম্প বাদটা যেন বিলুপ্ত হয়ে যায় বা আরো দুর্বল হয়ে যায় আগামীতে, তারা তাদের নিজেদের অবস্থান করে ফেলতে পারে। তো অনেক কটা ঘটনা এখনো মানে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে। এই যে অভিষেক অনুষ্ঠান আজকে যেটা হতে যাচ্ছে বা এখন যেটা হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত উৎসব মুখর একটি পরিবেশে সবসময় প্রতি 4 বছর যুক্তরাষ্ট্রে হয়ে থাকে। এবার সেই উৎসব মুখর পরিবেশ নেই, মূলত করোনার কারণে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠানটি আজকে পরিচালিত হচ্ছে, আয়োজিত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তার বিষয়। তো এই দুটো বিষয় সামনে রেখে এবারকার অভিষেক অনুষ্ঠানটা নিঃসন্দেহে একটু ভিন্ন।
এখন যদি আমরা আগামীর দিকে তাকাই, যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো বাইডেনের আমি মনে করি পুরা আগামী 4 বছর ওনাকে ব্যস্ত রাখবে। কারণ একদিকে করোনা মোকাবেলা, এটার একটা দীর্ঘ একটা প্রক্রিয়া এখনো রয়েছে। 4 লাখের বেশি যুক্তরাষ্ট্রের নাগরিক এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন। এটাকে মোকাবেলা দীর্ঘমেয়াদী কিভাবে করা যায়। দ্বিতীয়টা হচ্ছে অর্থনীতি। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাকে আবার কিভাবে পুনর্জীবিত করা যায়। তৃতীয়ত এই বিভাজিত যুক্তরাষ্ট্রকে আবার স্বাভাবিক ধারায় নিয়ে আসা যায়, মূল ধারায় নিয়ে আসা যায়। এই 4টি বিষয় কিন্তু সময় সাপেক্ষ, রাতারাতি কোনোটাই উত্তরণ হওয়ার থেকে সম্ভাবনা নেই। জনাব শমসের মুবিন চৌধুরী, এই বিষয়গুলোর কথা বলছিলেন ডক্টর আলী রিয়াজও, যে এই বিভাজন, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই সামনের প্রশাসনকে আগাতে হবে। সেই চ্যালেঞ্জের বিষয়ে আসবো, সামনের প্রশাসন কিভাবে আগাবে সেটিতে আসবো, এবং একটু ট্রাম্পে চলে গেলেন যেটি শিরোনাম, ট্রাম্পের শেষ বাইডেনের শুরু, সেই শেষটুকু নিয়ে আরো একটু নিশ্চয়ই কথা বলবো একটা বিরতির পর। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আলোচনা করছি আজকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের অভিষেক হচ্ছে এবং সেই শপথ অনুষ্ঠান সরাসরি আমরা দেখাবো। আপনারা আমাদের আলোচনার পাশাপাশি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল থেকে সেই আয়োজন। নিশ্চয়ই শপথের সময় সরাসরি আবার সেখানে চলে যাব। আমরা যে আলোচনায় ছিলাম, ডক্টর আলী রিয়াজ আপনার কাছে একটু এটি জানতে চাইছিলাম যে আগের অংশে যে কথাটি হচ্ছিল যে ট্রাম্প আবার ফিরে আসবেন, যদি ফিরে আসা মানে যদি প্রেসিডেন্ট নির্বাচন আবার করতে পারবেন কিনা, সেই জায়গাটাই যাই যে তার দ্বিতীয়বার একটি হাউস থেকে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে তিনি অভিশংসিত হলেন, সিনেটে যদি দোষী সাব্যস্ত হন তবে পুরোপুরি অভিশংসন প্রক্রিয়াটা হবে। সেটির জায়গায় আসলে কি মনে হয় কি হবে? কারণ আপনারাই বলছিলেন এতদিনের সহযোগীরাও এখন তার সাথে ছেড়ে দিচ্ছে, মিচ ম্যাককনেল তাকে দায়ী করছেন, 10 জন রিপাবলিকান তার অভিশংসনের পক্ষে ভোট দিচ্ছেন। এগুলোর প্রভাব আসলে সিনেটে কেমন পড়বে? সিনেটে প্রয়োজন হবে 17 জন সিনেট, তাই তো? যে ডেমোক্রেটদের যা আছে তার সঙ্গে 17 জন সিনেটরকে যুক্ত করতে হবে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এখন এই 17 জন সিনেটর পাওয়া ডেমোক্রেটদের জন্য রিপাবলিকানদের কাছ থেকে 17 জন সিনেটর পাওয়ার সম্ভাবনা আমি এখন পর্যন্ত দেখি না। একথা বলার অর্থ এই নয় যে আমি চাইছি না যে বিচারটা হোক। এটা একটা ডিলেমা আপনি বলতে পারেন। এটা খুবই একেবারে পুলসেরাতের উপর দিয়ে পার হওয়ার মতো অবস্থা যদি আপনি বিবেচনা করেন। ডেমোক্রেটরা যদি বিচারটা না করে তাহলে ডেমোক্রেটরা প্রমাণিত হবে দুর্বল বলে। ডেমোক্রেট আমি শুধু বড় অর্থে ডি বলছি না, গণতন্ত্রী অর্থে ডেমোক্রেট বলছি। এটা একটা মোরাল অব্লিগেশন, এই বিচারটা আপনাকে করতে হবে। এখন 17 জন পাবেন কিনা আপনি? 17 জন পাবেন না বলে কি তাহলে বিচারটা না করা উচিত না? এটা আপনাকে করতে হবে। কিন্তু আপনি যদি করেন এবং অ্যাকুইটেড হয়, সেকেন্ড টাইম অ্যাকুইটেড হয়, সেইটা ট্রাম্পের জন্য ইতিবাচক হয়ে দাঁড়াবে। বলে যে দেখো তোমরা তো করতে পারোনি আমাকে দোষী সাব্যস্ত। এটা হচ্ছে বিপজ্জনক জায়গা। কিন্তু এই সম্ভাবনাটা এখন পর্যন্ত দেখি না। আগামীকাল কি হবে, পরশুদিন কি হবে, 3 দিন পরে কি হবে আমি জানি না। আজকে যেদিন 20 তারিখ জানুয়ারি মাসের আমি সম্ভাবনা দেখি। আরেকটা জিনিস কি জানেন শারমিন, সেটা হচ্ছে যে বিচার যদি দ্বিতীয়বার হয় তাহলেই কি তিনি পাবলিক অফিস হোল্ড না করার জন্য ডিসকোয়ালিফাইড হবেন? তা কিন্তু না। আরেকটা ভোট করতে হবে, কিন্তু পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশনের জন্য আরেকটা ভোট করতে হবে। তবে সেটা যে পাস হবে সে বিষয়ে আমার মনে কোনো সংশয় নেই। যদি উনি অভিযুক্ত হওয়ার পরে, এখন তো অভিযুক্ত, যদি বিচারে দোষী সাব্যস্ত হন তাহলে যে পরের ভোটটা হবে এটার জন্য দরকার হয় 51টা ভোট। ডেমোক্রেটদের কাছে আছে 51টা ভোট, এবং আমার ধারণা তখন যে 17 জন জয়েন করেছে তারাও জয়েন করবে। তো ফলে চ্যালেঞ্জটা থেকে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এখন তিনি কিভাবে আসবেন না আসবেন সেটা হচ্ছে অন্য প্রশ্ন। মানে তিনি পাবলিক অফিস হোল্ড করার জন্য 4 বছর আসবেন, আমি 4 বছর পর্যন্ত কিন্তু ভাবছি না। আমি আসলে 2 বছর ভাবছি। 2 বছর ভাবছি মানে হচ্ছে এখন থেকে, এখন হচ্ছে 2021 সাল, মানে প্র্যাকটিক্যালি আগামী বছরের শেষ পর্যন্ত ভাবছি। হাউসের ইলেকশনটা প্রতি 2 বছরে হয়, তার মানে আগামী বছর, দ্যাট ইজ 2022 তে হাউসের ইলেকশনটা হবে। এখন সেই হাউসের ইলেকশনে যদি মিস্টার ট্রাম্প পলিটিক্যালি অ্যাক্টিভ থাকেন এবং তিনি চান, এবং যারা তার বিরোধিতা করছে এখন বা বিরোধিতা করার সম্ভাবনা আছে তাদের বিরুদ্ধে তিনি যদি প্রাইমারিতে প্রার্থী দাঁড় করিয়ে দেন, এবং তার প্রচুর টাকা আছে কিন্তু,
মানে এই যে নভেম্বরের 3 তারিখের পরেই তিনি প্রায় $2 বিলিয়ন উপর তুলে ফেলেছেন। এখন তারা যেটা করবেন সেটা কি, এই সমস্ত প্রাইমারি চ্যালেঞ্জ হলে অনেকে হেরে যাবেন বিভিন্ন কারণ। তারা এখন ভীত হচ্ছে ওই। আর থার্ড পয়েন্ট আপনাকে বলুন, মিস্টার ট্রাম্প যাওয়ার আগে ওয়াল স্ট্রিট জার্নাল খবরটা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে মিস্টার ট্রাম্প বলছেন তিনি বিবেচনা করছেন একটা আলাদা পার্টি করেন, প্যাট্রিয়ট পার্টি বলে একটা পার্টি করবে। এখন প্যাট্রিয়ট পার্টি তিনি করবেন কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় দল তৈরি করা দুরূহ। অনেকেই চেষ্টা করেছেন, পারেননি। মানে তৃতীয় দল অবশ্যই আছে, গ্রিন পার্টি আছে, এটা আছে, আমি সেগুলির কথা বলছি না, অসংখ্য দল আছে। আসলে নির্বাচনে হোসেন ভাই বলছিলেন যে অনেক সময় আরো অনেক প্রার্থী থাকে, আমরা আসলে জানি না, খেয়ালই করি না। আসলে এটা দুইজন প্রার্থী থাকে না, আসলে 17-18 জন প্রার্থীও থাকে কোনো কোনো অঙ্গরাজ্যে, বুঝতে পেরেছেন, প্রেসিডেন্টের জন্য। কিন্তু থার্ড মেজর পার্টি তৈরি করার চেষ্টা করেছেন, রস পেরও চেষ্টা করেছিলেন, পারেননি, অন্যরাও চেষ্টা করেছেন। এখন মিস্টার ট্রাম্প কি থার্ড পার্টি তৈরি করতে চান? এই ক্ষেত্রে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট, তার কাছাদারের লোকজনকে উদ্ধৃত করে আমি মনে করি উনি চান না। হি নোজ ইট ওয়েল, ভেরি ওয়েল, খুব ভালো করে জানেন থার্ড পার্টি দাঁড়াবেন। তিনি থার্ড পার্টির কথা বলে আসলে চাপ তৈরি করছেন রিপাবলিকানদের উপর, যে তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে আমি কিন্তু থার্ড পার্টি করলে কি হবে, একটা জিনিস নিশ্চিত হবে, রিপাবলিকানরা হারবে। উনি হয়তো জিতবেন না, কিন্তু রিপাবলিকানরা হারবেই। মেজর থার্ড পার্টি ইমার্জ করলে, মানে প্রেসিডেন্সিয়াল ক্ষেত্রে রস পেরো থার্ড পার্টি ক্যান্ডিডেট হওয়ার কারণে ক্লিনটন বিজয়ী হয়েছিলেন, মানে ইট কন্ট্রিবিউটেড ইমেন্সলি। এইটা রিপাবলিকানরা জানে। অনেক ধন্যবাদ ডক্টর রিয়াজ। স্পষ্ট ট্রাম্পিজমের একটা নতুন আর এক ট্রাম্পের নতুন কৌশলের জায়গায় যাচ্ছেন প্যাট্রিয়ট পার্টি, যেটি মনে হচ্ছে। জি জনাব আবুল হাসান চৌধুরী, আপনার কাছে এবার একটু নতুন প্রশাসনের সম্পর্কে জানতে চাই। যে আপনারা বলছিলেন আলোচনায় যে নতুন প্রশাসনের সামনে যে চ্যালেঞ্জ, প্রথম দিনেই অভিষেকের দিনেই বাইডেন বলছেন, বা বাইডেন যে নির্বাহী আদেশগুলোতে স্বাক্ষর করবেন, অভিবাসন নীতিতে পরিবর্তন আনবেন, এই যে বিষয়গুলো, বা জলবায়ু চুক্তিতে আবার ফিরে যাওয়ার জায়গাগুলো, এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? এবং এই যে অভিবাসনে নীতি পরিবর্তন হবার যে আভাস পাচ্ছি আমরা, তাতে বাংলাদেশিদের জন্য একটা সুবিধা হবে বলে মনে করেন কিনা? আমাকে জিজ্ঞেস করছেন? জি জনাব আবুল হাসান চৌধুরী, আপনার কাছে জানতে চাইছি। ট্রাম্পের তুলনায় অবশ্যই বাংলাদেশিদের জন্য এটা একটা অনেক পরিবর্তন আসবে, কিন্তু একেবারে অভিবাসন এইভাবে হঠাৎ করে হবে যাতে করে আমরা বসন্তের সুবাতাস বয়ে যাবে, এই চিন্তা করার কোনো এখন পর্যন্ত বলার মতো আমাদের কাছে কোনো নজির নাই, আমরা দৃষ্টান্ত নাই। কারণটা হচ্ছে কি, যে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু মূলত প্রায় একই থেকে যায়, এবং যেটা আমরা সকলেই জানি যে আজকের এই মুহূর্তে, জাস্ট অ্যাট দিস মিনিট, বাইডেনের সামনে যে পর্বত পাহাড় পরিমাণ সমস্যা তার নিজের দেশে, সেটাতে অভিবাসনের দিকে তিনি কতখানি মনোযোগী হতে পারবেন। তবে নিঃসন্দেহে কঠোরতা যেটা ট্রাম্পের ক্ষেত্রে ছিল, খালি আমাদের দেশের কারণে কেন, ট্রাম্প এসেই যে কাণ্ডটা করেছিলেন মুসলমানদের মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার ব্যাপারে, যে একটা ব্যান সৃষ্টির উনি প্রচেষ্টা নিয়েছিলেন, সেই সময় অনেক কিছু থেকে আমরা দূরে থাকবো বলে আশা করছি। এখন বাইডেন সম্বন্ধে আরো অনেক বলা হয় যে তিনি সিনেটে বহুদিন ধরে ছিলেন, উনি এই যে বাইপার্টিসানশিপ, সেইটার একটা অনেক ব্যাপারে উনি সফল হয়েছেন। তো ইমপিচমেন্টের ব্যাপারেও কতখানি তিনি বাইপার্টিসানশিপ করতে পারবেন, কি ডিলস, অসুবিধা হচ্ছে কি যেগুলো করতে গেলেই ডিলস করতে হয়, কতখানি আমেরিকান সোসাইটি ইভলভস এন্ড রিভলভস অ্যারাউন্ড ডিলস, কি দিবেন, কতখানি ছাড় দিবেন, কোথায় ছাড় দিচ্ছেন। তবে একটা জিনিস এই মুহূর্তে মনে হচ্ছে আস্তে আস্তে একটু ট্র্যাডিশনের দিকে ফিরে আসছে, যে সিনেট চেয়ার যিনি এখন এই মুহূর্তে যখন শপথ গ্রহণ হচ্ছে, তিনি কিন্তু একজন রিপাবলিকান, তিনি ওই অনুষ্ঠানে আছেন। আর আরেকটা যেটা সাধারণত বিদায়ী রাষ্ট্রপতিকে সি অফ করার জন্য অনেক গণমান্য লোক যায়, তার নিজের দলেরও সেরকম বিরাট কেউ যায় নাই। তবে মূল কথা যেটা রিয়াজ ভাই বলেছেন, যে রিপাবলিকানরা যদি মেরুদণ্ড শক্ত করে না দাঁড়াতে পারে, তাহলে তাদের ওইরকম একটা ভীতির কাছে হয়তো নতি স্বীকার করতে হবে। কারণ অনস্বীকার্য ভাবে রিপাবলিকানদের একটা বিরাট গোষ্ঠী, তারা বর্ণবাদী একটা শক্তির কাছে জিম্মি হয়ে গেছে, এবং এটা কিছুটা জিম্মি তারা সবসময়ই ছিল,
এখন ট্রাম্পের কারণে এটা আরো একেবারে সামনে খোলাখুলি নেকেড ওয়ে চলে নিশ্চয়ই এটা ভবিষ্যতেও দেখার বিষয় হয়ে থাকবে। জনাব আবুল হাসান চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আমি জনাব শমশের মুবিন চৌধুরীর কাছে আমাকে একটু অ্যালাউ করলে, জি জনাব আলী রিয়াজ ভাই আবুল হাসান ভাই একটা কথা বলেছেন, একটু যদি অ্যাড করতে পারি, খুব সংক্ষেপে অ্যাড করি। ইমিগ্রেশনের বিষয়টা বাংলাদেশিরা সুবিধা পাবে কিনা, বাংলাদেশের সুবিধা পাবেন। আসলে আবুল হাসান ভাই আপনার সাথে একটু ভিন্ন মত পোষণ করি, এটা খুব জরুরি ভিত্তিতে হবে। বাংলাদেশিরা বলতে যদি আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে প্রচুর লোক অকস্মাৎ ইমিগ্রেশনে চলে আসতে পারবে, তা নয়। কিন্তু এইখানে যারা আনডকুমেন্টেড আছেন তাদের একটা প্যাথওয়ে কিন্তু তৈরি হবে, এবং সম্ভবত আগামী 10 ঘন্টার মধ্যে আমরা একটা এক্সিকিউটিভ অর্ডার দেখবো, হ্যাঁ, যে একটা প্যাথওয়ে তৈরি করা হবে, যারা এখানে আনডকুমেন্টেড আছেন তাদের সিটিজেনশিপের পথ তৈরি করা হবে। অনেক কন্ডিশনস থাকবে, ক্রিমিনাল রেকর্ড না থাকা, চাকরি থাকা, অথবা টোটাল অনেক কিছু, কিন্তু ইমিগ্রেশনটা হবে, মানে অ্যাটলিস্ট চেষ্টাটা হবে। 2বার ইমিগ্রেশন রিফর্ম, মানে ওবামার সময় চেষ্টা হয়েছে, বুশের সময় চেষ্টা হয়েছে, ফেল করেছে। আমি কিন্তু এইবার মোর অপটিমিস্টিক যে এবার হবে। ফলে অনেক ধন্যবাদ ডক্টর আলী রিয়াজ। আমরাও নিশ্চয়ই এখানে আশাবাদী হতে চাই। আমি জনাব শমশের মুবিন চৌধুরীর কাছ থেকে একটু জানি যে এই নির্বাহী আদেশগুলো স্বাক্ষর যেটা বলছিলেন অধ্যাপক আলী রিয়াজ এবং আবুল হাসান চৌধুরী, এখান থেকে কি বার্তা পাচ্ছেন এই আদেশগুলো স্বাক্ষর থেকে, এবং আড়ম্বরপূর্ণ বিদায় না হলেও মানে যে বিদায় নিলেন ট্রাম্প, যাবার আগে ট্রাম্প প্রশাসনের যে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও তিনি কিছু বিষয় ট্রাম্পের জন্য যেন আরো ভোগান্তির, দুঃখিত, বাইডেনের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে এমন কিছু বিষয় তিনি করে গেলেন। যেমন তাইওয়ানের সাথে সরকারি পর্যায়ের যোগাযোগ বন্ধ ছিল চীনের স্পর্শকাতরতা বিবেচনায়, সেটাও আবার চালু করে দিয়ে গেলেন। এরকম আরো কয়েকটি পদক্ষেপ নিলেন, এগুলো কিরকম আসলে হবে, কি মূল্যায়ন? আমি মনে করি বিশেষ করে তাইওয়ানের বিষয়টা, যেটা পম্পেও সর্বশেষ মুহূর্তে করে গেছেন, আমি বিশ্বাস করি বাইডেন সরকার চীনের সাথে যদি সম্পর্ককে কোনোটা স্বাভাবিক অবস্থায় আনতে হয়, তাহলে পম্পেওর এই সিদ্ধান্ত এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে পরিবর্তন করবেন। তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছে খুব একটা মানে উল্লেখযোগ্য কোনো কিছু এখন আর নয়। চীন এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে চীনকে এমন পর্যায়ে খেপাবে না। পম্পেও যাওয়ার আগের দিন চীনের কে একটা খোঁচা মেরে গেলেন, এটা যে বাইডেন সরকার এটা রাখবেন আমি বিশ্বাস করি না। সেটা গেল চীনের বিষয়। এখন আপনার প্রশ্ন ছিল যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কি হবে। আগে বুঝতে হবে যে আমরা বাংলাদেশ বাইডেন সরকার থেকে কি আশা করি, কোন বিষয়ে আমরা মানে লাভবান হব বা একটু বাড়তি সুযোগ সুবিধা পাবো, সেই বিষয়গুলো তো আমরা এখন নিজেরা কি আমরা নিশ্চিত হয়েছি। আমরা কি শুধু বাণিজ্যের ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সুবিধা চাইবো? তো সেটা তো আবুল হাসান চৌধুরী পরিষ্কার করে বললেন। ডেমোক্রেটিক পার্টি কিন্তু কিছু অনেকটাই, এবং আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে যখন ছিলাম, যে ওই যে শ্রম শক্তি যেটা AFL-CIO, তাদের হাতে অনেকটা জিম্মি। তারা বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা প্রবেশাধিকার দিতে চায় না। তবে এখন অবশ্য বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য খুব একটা দুর্ভাগ করছে না, কারণ এটা এখন আমাদের এমনিতেই বন্ধ হয়ে যাবে, সবখানেই বন্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আমরা আর কি ধরনের সম্পর্ক চাই, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সাহায্য। একটা বিরতির পরে আসি, একটা বিরতির পরে এসে এই বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গায় আরেকটু বিশ্লেষণে নিশ্চয়ই যাব। ফিরছি রাজকাহনে একটা বিরতির পর। ফিরে এলাম জিপি ইস্পাত বিদিত রাজকাহনে। আবার আলোচনায় চলে যাই। ডক্টর আলী রিয়াজ, নতুন প্রশাসন দায়িত্ব নিল, বাইডেন শপথ গ্রহণ করলেন, আমরা তার আগে দেখলাম কামালা হ্যারিস শপথ গ্রহণ করলেন। যেটি বিষয়ে আলোচনায় আসছিলাম যে বাংলাদেশের সাথে এই নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্ক কেমন হবে, বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, এবং বিশেষ করে একটু বলবেন যে যে ইস্যুতে আমরা আসলে আন্তর্জাতিক একটা ভূমিকা আশা করি, রোহিঙ্গা ইস্যুতে, সেটা নিয়েও একটু কথা উঠছিল, সেখানে কেমন ভূমিকা হবে এই বাইডেন প্রশাসনের? প্রথমেই বরঞ্চ আসুন এই ঐতিহাসিক মুহূর্তটা খানিকটা উল্লেখ করি, পুনরুল্লেখ করি। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, শপথ গ্রহণ করলেন। তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, তিনি আফ্রিকান আমেরিকান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন। এটা হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত। 1988 সাল থেকে যে চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন মিস্টার বাইডেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, তার সেই প্রচেষ্টার সাফল্য আমরা দেখতে পেলাম। শুধু তাই নয়, আমরা দেখতে পেলাম যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ করলেন এবং তিনি এখন বক্তব্য রাখবেন। এটা হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত। গত 4 বছরের বিবেচনায় আপনাকে এটাকে অবশ্যই স্মরণ করতে হবে আমাদের।
আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কি হবে, বাংলাদেশের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যেটা অ্যাম্বাসেডর শামসুর মুবিন চৌধুরী বলছে সেখান থেকে শুরু করি। বাংলাদেশ কি চায়? যুক্তরাষ্ট্র তো দেবার বিষয় নয়, প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার কি চান সেটা আদান প্রদানের মধ্যে দিয়ে হবে। ডিপ্লোম্যাসি হচ্ছে আদান প্রদান। দুজন কূটনৈতিক এখানে উপস্থিত আছেন, একজন সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, একজন কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই ক্ষেত্রে আমি শুধু বলি যে আসলে যে কোনো ডিপ্লোম্যাসি হচ্ছে শেষ পর্যন্ত আদান প্রদানের বিষয়। আপনি কি ডক্টর আলী রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে।